ওকে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে WBCS 2019 থেকে। তাহলে অডিও ভিডিও সব ক্লিয়ার তো? সব ক্লিয়ার ধরে নিলাম। ওকে, বলো এটা কি হবে? গুড অ্যাবজর্বার অফ হিট আর পোর এমিটার, নন এমিটার, গুড এমিটার, হাইলি পলিশড। যারা গুড গুড অ্যাবজর্বার তারা গুড এমিটারও, তাই তো? ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা পড়েছিলাম। অপশন সি হবে রাইট আনসার, গুড এমিটার্স। নেক্সট নেক্সট এটাও পারবে তোমরা, এগুলো সোজা প্রশ্ন। কি বলেছে? বলেছে ভেন্টিলেটরস আর প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ দ্য রুম। কোন রুমের টপে কেন ভেন্টিলেটর দেওয়া হয়? তার কারণ দেখো, এই বলো বলো। অপশন এটা কি হবে? টু ব্রিং অক্সিজেন ফর ব্রিথ, অপশন এ। অপশন এ মানে এরকম কি দরকার আছে যে অক্সিজেন এদিক দিয়ে আসবে তুমি ভাবছো? এটা না, আমাদের ঘরের ভেতরে আছি, আমাদের বডি হিট রেডিয়েট করছে, সেই হিটে এখানকার বায়ুগুলো গরম হয়, আর গরম বায়ু আমরা জানি ওপরের দিকে যায়। তো গরম বায়ু ওপরের দিকে যেহেতু যাচ্ছে, তাই ওপরের দিকে আমরা ছিদ্র করে রাখছি যাতে ওপরের দিক দিয়ে সে বেরোতে পারে। এবার বায়ু এদিক দিয়ে বেরোলে ভেতরে ভ্যাকুয়াম তৈরি হবে, তাহলে ভেতরে আবার বায়ু আসতে চাইবে। এবার নিচে ধরো এই জানালা বা এই যে দরজার যে ছিদ্র বা জানালা খোলা থাকলে এই দিক দিয়ে তখন বায়ু কি হবে, ঘরের ভেতরে এন্টার করবে, আর সেই বায়ু গরম হয়ে ওপরে উঠে ভেন্টিলেটর দিয়ে চলে যাবে। আবার নতুন ঠান্ডা বায়ু ঘরে আসবে, সেই বায়ু আবার গরম হয়ে ওপরের দিক দিয়ে বেরিয়ে যাবে। তো এটা এটা একটা কি, এটা একটা কনভেকশন কারেন্ট। তো অপশন সি হবে এখানে রাইট আনসার, টু মেনটেন কনভেকশনাল কারেন্ট বা কনভেকশনাল কারেন্ট বা কনভেকশন, ঠিক আছে, যাই হোক একই ব্যাপার। কনভেকশনাল কারেন্ট টু কিপ দ্য এয়ার ফ্রেশ ইন দ্য রুম। বোঝা গেল? তাহলে অপশন সি আমাদের রাইট আনসার হবে, আর বাকিগুলো কিন্তু এখানে হবে না। সানলাইটের জন্য আমরা করি না, বা কার্বন ডাই অক্সাইডের আউটলেটের জন্য আমরা করি না, ঠিক আছে, গরম বায়ুকে বার করতে চাই। নেক্সট নেক্সট বলেছে দেখো, ভয়েস অফ ইয়োর ফ্রেন্ড ক্যান বি রেকগনাইজড বাই ইটস। তুমি ঘরের ভেতরে বসে আছো, আর বাইরে তোমার দু তিনটে বন্ধু গল্প করছে, কথা বলছে, তুমি তাদেরকে দেখতে পাচ্ছ না, তারপরেও তাদের গলা শুনে বলে দেবে এটা রামের গলা, এটা শ্যামের গলা, তাই তো? তো এই গলা শুনে যে আমি বন্ধু থেকে চিনতে পারছি, এটা সাউন্ডের যে ক্যারেক্টারিস্টিকের উপরে বেস করে, সেটাকে কি আমরা পিচ বলবো, না কোয়ালিটি, না ইন্টেন্সিটি, না ভেলোসিটি, কি বলবো সেটাকে? তোমার দুই বন্ধু সেম লাউডনেস এবং সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলছে ধরে নাও। ওকে, লাউডনেস এবং ফ্রিকোয়েন্সি সেম, সেম ফ্রিকোয়েন্সি সেম লাউডনেসে কথা বলছে, বাট তারপরেও তুমি তাদের গলার ভয়েসকে আইডেন্টিফাই করতে পারছো, ঠিক আছে? তো কিসের বেসিসে? এটা হচ্ছে ওদের গলার যে ওয়েভ ফর্ম, মানে যে সাউন্ডটা বেরোচ্ছে সেই সাউন্ডের যে ওয়েভের যে শেপ, ওয়েভ ফর্মটা ডিফারেন্ট থাকে, আর তার উপরে ডিপেন্ড করে কি, তারপরে বেস করে আমরা বলি হচ্ছে কোয়ালিটি ডিফার করে, কোয়ালিটি আলাদা। ওকে, দুইজনের গলার কোয়ালিটি আলাদা, এবং সেই যে কোয়ালিটি বলে প্রপার্টিটা বলছি, ওটা আমাদের ব্রেনে অলরেডি আগে থেকে আছে। তাই আমরা যখন মানে যেটা আলাদা সেটা কি, সেটা হচ্ছে ওয়েভ ফর্ম। তো সেই ওয়েভ ফর্ম আমাদের ব্রেন আগেও শুনেছে। এবার যখনই এর গলা থেকে সেম ওয়েভ ফর্ম বেরিয়ে আসছে, সেটা তো আবার আমাদের ব্রেন পাচ্ছে না, তো আমাদের ব্রেন ওটাকে বেটার ডিটেক্ট করতে পারে। বোঝা গেল? তো এই জন্য এগুলা কি, এটা হচ্ছে সাউন্ডের ক্যারেক্টারিস্টিক, এগুলো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। পিচ, শ্রিলনেস বা তোমার এই কোয়ালিটি, ওকে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্যারেক্টারিস্টিক, ফিজিক্যাল প্রপার্টি নয়। যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টি। এটা তো সবাই পারবে, লাইট ইয়ার ইজ, লাইট ইয়ার কি, আলো শূন্য মাধ্যমে 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে। তো অপশন সি হবে আমাদের এখানে রাইট আনসার, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে দেখো, টুইঙ্কেলিং অফ স্টার্স ইজ অন অ্যাকাউন্ট অফ। আকাশে তারাগুলো মিটমিট কেন করে? তার কারণ আমরা জানি, ধর হচ্ছে পৃথিবীর চারিদিকে এরকম অ্যাটমসফিয়ারের লেয়ার আছে, তাই তো? এবার অ্যাটমসফিয়ারের যে কোনো একটা লেয়ার, দেখো প্রত্যেকটা লেয়ারের
ডেনসিটি তো ডিফারেন্ট, আবার পার্টিকুলার কোনো লেয়ারের বিভিন্ন জায়গায় ডেনসিটি ডিফারেন্ট, একই হয় না, ডিফারেন্ট হয় আর কি। ওকে, মানে আপার অ্যাটমসফিয়ারে কন্টিনিউয়াসলি ডেনসিটির ফ্ল্যাকচুয়েশন হতেই থাকে, কারণ কি বায়ু প্রবাহ চলছে। ওকে, এবার ধরো এদিকে কোনো একটা দূরে কোনো একটা স্টার আছে, তো স্টার থেকে দেখা গেল প্রথম সেকেন্ডে মানে প্রথম বারে স্টারটা সবসময় একই আলো নির্গত করছে। এবার ধরো তুমি এখানে পৃথিবী থেকে দাঁড়িয়ে স্টারটার দিকে তাকাচ্ছ, স্টারটা থেকে এক লটে কিছু আলো আসবে, মানে একসাথে কিছু আলো আসবে। ধরো এরকম স্টারটা থেকে প্রতি সেকেন্ডে এরকম 10টা করে আলো আসছে, 10টা করে ধরে নাও। এবার যখনই অ্যাটমসফিয়ারে আসছে, অ্যাটমসফিয়ারে কি হবে, রিফ্র্যাকশন হবে। এবার সব সময় তো ডেনসিটি একই রকম থাকে না, ডিফারেন্ট হয়। তো ধরো এই ইনস্ট্যান্টে ডেনসিটি আমার এমন আছে যে হয়তো 10টার মধ্যে 2টো আলো আমার চোখে এলো, আর বাকি সব আলো রিফ্র্যাক্ট করে বাইরের দিকে এদিক ওদিক চলে গেল। তাহলে এই 10টা আলোর মধ্যে যখন 2টো আলো আমার চোখে আসবে, আমি কিন্তু এটাকে একটা ডিম লাইটের মতো দেখবো, ডিম লাইটের মতো দেখবো, মানে ওর ব্রাইটনেস কম দেখবো। ঠিক পরক্ষণে দেখা গেল আবার 10টা আলো আসছে, বাট এই ক্ষেত্রে অ্যাটমসফিয়ারের ডেনসিটি এমন আছে যে এই 10টার মধ্যে দেখা গেল 8টা আলো, এই 10টার মধ্যে দেখা গেল 8টা আলো তোমার চোখে এলো, 8টা আলো চোখে এলো, আর 2টো আলো এদিক ওদিক ছড়িয়ে গেল। তাহলে দেখো কিছুক্ষণ আগে তুমি এটাকে ডিম লাইটের মতো দেখলে, আবার তার পরের সেকেন্ডেই দেখা গেল তোমার চোখে অনেকগুলো আলো আসতে পারলো, কারণ এখানে ডেনসিটি আগের মতো নেই, যে অন্যরকম চেঞ্জ হয়েছে, যে কারণে ম্যাক্সিমাম আলো আমাদের চোখে আসতে পারছে রিফ্র্যাকশনের মাধ্যমে। বাট রিফ্র্যাকশনের মাধ্যমে কিছু আলো আমার বাইরেও চলে গেছে, 2-3টে আলো ধরে নাও। তো এই ক্ষেত্রে এবার তুমি এটাকে কি দেখবে, এটাকে আমরা ব্রাইট লাইটের মতো দেখব, ব্রাইট লাইটের মতো দেখব। তো দেখো একবার আমরা এই তারাটাকে ডিম লাইটের মতো দেখছি, একবার ব্রাইট লাইটের মতো দেখছি, তাই না? মানে একবার নিভছে আর একবার জ্বলছে। ঠিক এটাকে তো বলে থাকি আমরা টুইঙ্কলিং অফ স্টার, বা তারাদের মিটমিট করা। তো আনসার কি হবে? অপশন ডি, যে লার্জ ডিস্টেন্স অফ দ্য স্টার অ্যান্ড ফ্লাকচুয়েশন ইন দ্য ডেন্সিটি অফ এয়ার। মেন কারণ হচ্ছে ফ্লাকচুয়েশন ইন দ্য ডেন্সিটি অফ দ্য এয়ার। ওকে, প্রথম কথা হচ্ছে লার্জ ডিস্টেন্স কেন, কারণ কি তারাটা বহু দূরে থাকার জন্য আমি তাকে একটা ছোট্ট লাইট বাল্বের মতো দেখতে হচ্ছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্ল্যাকচুয়েশন এত বেশি হচ্ছে, মানে ধরো কখনো এই ছোট লাইটটা থেকে হয়তো কখনো অল্প আলো আসছে, তখন আমি ওটাকে আরো ছোট লাইট দেখছি, মানে একদম ডিম লাইটের মতো দেখছি। আবার পরক্ষণে দেখা গেল ওখান থেকে বেশি আলো আসছে, মানে বেশি আলো এই অ্যাটমসফিয়ারে রিফ্র্যাক্ট করে আমার চোখে আসছে। বাট আমি যদি অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে গিয়ে, মানে অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে যদি আমি তারাটাকে দেখি, তো তারাটাকে কিন্তু আমি মিট করতে দেখবো না, তাকে দেখবো একটা কনস্ট্যান্ট ব্রাইটনেসে জ্বলছে। ঠিক আছে, তো মেন ঘটনাটা ঘটছে আমাদের এই অ্যাটমসফিয়ারে। নেক্সট দেখো কি বলেছে, টু কার্স পাসিং ইচ আদার, দুটো কার একে অপরকে ক্রস করছে ধরো, ঠিক আছে, অ্যাট হাই স্পিড আর ইন ডেঞ্জার অফ সাইড সোয়াইপিং বিকজ, এরা এরা এমন একটা ডেঞ্জার সিচুয়েশনে আছে যে ওদের সাইড সোয়াইপিং, মানে সাইডে এসে এরকম ধাক্কা লেগে যেতে পারে। কেন? তার কারণটা কি হবে? অপশন সি। কি হবে অপশন? অপশন সি। অপশন সি, তাই তো। মেনলি হাই স্পিড, দেখো যেহেতু গাড়ি দুটো হাই স্পিডে চলছে, তো এই দুটোর মিডিলের যে রিজন, এই রিজনের যে বায়ু এয়ার, তার স্পিড বেড়ে যাবে, তাই তো। আর স্পিডের সাথে এখানে চাপের একটা সম্পর্ক আছে, আমরা জানি যে যদি ভেলোসিটি বেড়ে যায় তাহলে এই রিজিয়নে প্রেসার ড্রপ করবে। বার্নলিস প্রিন্সিপাল থেকে আমরা এটা পাই, তাই তো, প্রেসার ড্রপ করবে। এবার এই দিকে এই মিডিলে প্রেসার ড্রপ করলো, আর বাইরের এই সাইডগুলোতে তো প্রেসার আমার নর্মাল আছে না, এই কাছাকাছি এগুলোতে ড্রপ করতে পারে, বাট বাইরের বাইরের যে সাইড, একদম বাইরের দিকের কথা বলছি, এই দিকগুলোতে যে বায়ু, তারা তো আমার হাই প্রেসারে আছে। তাহলে হাই প্রেসার থেকে বায়ু কোন দিকে যাবে? যেদিকে লো প্রেসার, তাই তো, এই দুই রিজিয়নগুলোতে লো প্রেসার থাকবে। তো যে কারণে কি হবে, বায়ু এদিক থেকে ছুটে এদিক থেকে এসে মানে হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে ছুটবে, এদিকেও হাই প্রেসার থেকে বায়ু লো প্রেসারের দিকে ছুটবে, যে কারণে এদের সাইডে কি হতে পারে, সোয়াইপিং বা কলিশন হতে পারে, ধাক্কা লাগতে পারে। বোঝা গেল? তো মেন কারণ কি, এদের ইন বিটুইন যে স্পেস, সেখানে আমার এয়ারের যে প্রেসার, সেই এয়ারের প্রেসার ডিক্রিজ করছে। কেন করছে? কারণ কি, এয়ারের ভেলোসিটি হাই থাকার জন্য। এটা আমরা পাচ্ছি কোথা থেকে? সেটা হচ্ছে বার্নলিস প্রিন্সিপাল থেকে। ওকে, চলো নেক্সট। এগুলো তোমাদের ক্লাসেই আমি বলে দিয়েছিলাম মেবি।
বলো কি হবে? Noise pollution is created if noise is in excess to এখানে অপশন যেগুলো আছে কি হবে আনসার বলো? নয়েজ পলিউশনের এটা কি হবে? অপশন এ হবে কেন? স্যার 65 ডেসিবেলের বেশি রয়েছে স্যার 72.95 আর সিএলটা হতে পারে কারণ এটাও 65 ডেসিবেলের বেশি। একদম ঠিক আছে, তো অপশন এ আমরা এখানে সঠিক উত্তর করব। নেক্সট, এটা পারবে কেউ? এগুলো তোমাদের এখনো করানো হয়নি। ম্যাগনেটিক পোল, অ্যাট ম্যাগনেটিক পোল অ্যাঙ্গেল অফ ডিপ ইজ, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডিপ? দেখো আমাদের এই যে পৃথিবীর এই পয়েন্টটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলি আমরা জিওগ্রাফিক নর্থ, আর এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে জিওগ্রাফিক সাউথ, তাই তো? এটা জিওগ্রাফিক নর্থ, এটা জিওগ্রাফিক সাউথ। তো প্রথমের দিকে আমরা ভাবতাম যে আমাদের যে কম্পাসের যে নিডল সেটা এই নর্থ পোলের দিকে ডাইরেক্ট করে থাকতো, মানে কম্পাসের যে নর্থ পোল, মানে কম্পাসটা তো একটা ম্যাগনেট, সে ম্যাগনেটের যেটা নর্থ পোল সেটাই নর্থের দিকে ইন্ডিকেট করে বা এর দিকে অ্যাট্রাক্টেড হয় বা এর দিকে সবসময় ডাইরেকশন শো করে, ঠিক আছে? তো প্রথমের দিকে এটা ভাবা হতো যে এখানে হয়তো আমাদের ম্যাগনেটের মানে এইখানে বলা হচ্ছে যে এটাকে জিওগ্রাফিক নর্থ বলছি, তো এটাকে মানুষজন বলতে হচ্ছে ম্যাগনেটিক নর্থ। প্রথমের দিকে মানুষজন এরকম ভাবতো, ওকে। বাট অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ম্যাগনেটিক নর্থ নয়, মানে পৃথিবীর ভেতরে একটা ম্যাগনেট আছে, বার ম্যাগনেট আছে, বাট সেই বার ম্যাগনেটটা এই জিওগ্রাফিক নর্থ আর জিওগ্রাফিক সাউথের সাথে একটু অ্যাঙ্গেলে থাকে এরকম ভাবে, ওকে। তো এই ম্যাগনেটটার একটা অ্যাক্সিস ভাবতে পারো। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টটার নাম হচ্ছে জিওগ্রাফিক সাউথ, কিন্তু জিনিসটাকে সিম্পলিফাই রাখার জন্য আমরা জিওগ্রাফিক কেন বলছি, ম্যাগনেটিক নর্থ লিখলাম এটাকে, ওকে। আর এই যে পয়েন্টটা, এই অ্যাক্সিসটা যে পয়েন্ট এখানে টাচ করছে এটাকে লিখছি আমি ম্যাগনেটিক সাউথ, ওকে। বাট অ্যাকচুয়ালি তা নয়, মানে আমাদের প্রথম থেকে ধারণা এরকম ছিল যে পৃথিবীর ভেতরে যে ম্যাগনেটটা আছে তার ম্যাগনেটের যে নর্থ পোল সেটা উপরের দিকে আর সাউথ পোল যেটা সেটা নিচের দিকে, বাট অ্যাকচুয়ালি সেটাও নয়। অ্যাকচুয়ালি সাউথ পোল আছে এখানে আর নর্থ পোল আছে এখানে। এই জন্যই আমাদের কম্পাসের যে নিডলটা আছে সেই নিডলটা যে নর্থ পোল, সেই নর্থ পোল অবশ্যই সাউথ পোলের দিকে অ্যাট্রাক্ট করে, বোঝা গেল? বাট আমরা প্রথমের দিকে যেভাবে জিনিসগুলো আবিষ্কার হয়েছে সেখানে মানুষজন এটাই ভাবতো যে এই কম্পাসের নিডলটা নর্থের দিকে পিন করছে, মানে এদিকে আছে হচ্ছে আমার ম্যাগনেটিক নর্থ, মানে পৃথিবীর ভেতরে যে বার ম্যাগনেট আছে তার যে নর্থ পোল সেটা এদিকে আছে, মানুষজন এরকম ভাবতো। বাট সেটা নয়, অ্যাকচুয়ালি এদিকে আছে সাউথ, এখানে আছে নর্থ। এবং এই যে সাউথ বা নর্থের যে ওরিয়েন্টেশন এটা বহুবার চেঞ্জ হয়েছে। এই পৃথিবীর এই যদি হিস্ট্রি তুমি যদি দেখো প্রায় 183 বার এই সাউথ আর নর্থটা এরকম ভাবে চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এই যে অ্যাক্সিসটা দেখছো এটা হচ্ছে জিওগ্রাফিক অ্যাক্সিস, ওকে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিস। বা এখানে তুমি যদি একটা তল কল্পনা করো, প্লেন, তো সেটাকে বলা হয় জিওগ্রাফিক মেরিডিয়ান। আর এইখানে যদি একটা তল কল্পনা করো এই বরাবর, তাহলে তাকে বলা হয় ম্যাগনেটিক মেরিডিয়ান। এখানে অনেক রকম জিনিস আছে। এবং এই জিওগ্রাফিক আর ম্যাগনেটিক এর মধ্যে একটা অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলটার অ্যাকচুয়াল ভ্যালু এখন হচ্ছে 9 ডিগ্রি বা 9 পয়েন্ট সামথিং, বাট এনসিআরটিতে বলা আছে 11.3 ডিগ্রি মতো, ঠিক আছে? তো এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখলাম। যাই হোক, তাহলে অ্যাকচুয়ালি যদি নর্থ এখানে হয় ম্যাগনেটের, তাহলে নর্থ থেকে ঠিক এরকম ভাবে
নর্থ থেকে ঠিক এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সাউথে যাবে, নর্থ থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে এরকম সাউথে যাবে, তাই তো? তাহলে এগুলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইন, এগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন। ওকে, এবার এটা পৃথিবীর ইকুয়েটর রিজিয়ন, তাই তো? এটাকে আমি ইকুয়েটরের মতো ভাবতে পারি, যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করছে। ধরে নাও এটা ইকুয়েটর বা এটা ইকুয়েটর, যাই ধরো, মানে এই জায়গাটাই পড়ছে আমার ইকুয়েটর। এবার ইকুয়েটরে তুমি যদি এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যদি তুমি এদিক ওদিক দেখো, তাহলে এটা হয়ে যাবে তোমার হরাইজন, এটাকে বলবো আমি হরাইজন। সেরকম ইকুয়েটরে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে যখন তুমি এদিক ওদিক দেখবে, তখন এটা হয়ে যাবে তোমার হরাইজন বা দিগন্ত রেখা। এই দিগন্ত রেখার সাথে এই ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে বোঝো, দিগন্ত রেখার সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, তো আমি যদি ইকুয়েটরে দেখি, ইকুয়েটর রিজিয়নে এই যে দিগন্ত রেখা আর ম্যাগনেটিক ফিল্ড লাইন এরা প্যারালাল আছে, প্যারালাল, মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল হচ্ছে 0। এখানে বলেছে না অ্যাঙ্গেল অফ ডিপ, এই অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলে? অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলা হয়? অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড হরাইজন। ওকে, হরাইজনের সাথে, এই হরাইজনের সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইন যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে, সেটাকে বলছে হচ্ছে আমরা অ্যাঙ্গেল অফ ডিপ। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 0। কোথায় 0 হচ্ছে? অ্যাট ইকুয়েটর। তাহলে আমি প্রথম কথা লিখে দিলাম, অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ ইজ 0 অ্যাট ইকুয়েটর। তোমাকে কোশ্চেনটা বলেছে ম্যাগনেটিক পোলে কি হবে, পোলে কি হবে, মানে এই হচ্ছে পোলার রিজিয়ন বা এই দিক হচ্ছে পোলার রিজিয়ন। তো আমি যদি এখানে ছোট্ট করে একটা আঁকি, এই ধরো পৃথিবী, এইগুলো পোলার রিজিয়ন যদি হয়, তাহলে পোলার রিজিয়নে যখন তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে দিগন্ত রেখা, বা এই পোলার রিজিয়নে যখন তুমি দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে দিগন্ত রেখা। এবার আমরা কি জানি যে নর্থ থেকে সাউথের দিকে এরকম ফিল্ড লাইন যাবে। তো এই যে ফিল্ড লাইন, এই যে ফিল্ড লাইন আর এই যে হরাইজন, এর মধ্যে অ্যাঙ্গেল কত? রাফলি 90 ডিগ্রি না? রাফলি 90 ডিগ্রি না? এটাই তো অ্যাঙ্গেল অফ ডিপ। এই যে ফিল্ড লাইন তো এরকম ভাবে ঢুকছে পোলে, তাহলে পোলে ডাইরেকশন নিচের দিকে, আর এটা হচ্ছে হরাইজন। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? রাফলি 90 ডিগ্রি বলতে পারি। বোঝা গেল? তো অ্যাঙ্গেল অফ ডিপ পোলে কি হবে? 90। তো নর্থের দিকে ওপরে হলে ওটা +90 বলা হয়, নিচের দিকে যেটা, এখানেও 90, সাউথ পোলেও দেখো 90, কিন্তু এটাকে মাইনাস বলা হয়। প্লাস মাইনাস কেন হয় ওগুলো আমরা ক্লাসে আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে? এখানে আর জিনিসগুলো বলছি না, সিম্পলি এটা মনে রাখো যে অ্যাঙ্গেল অফ ডিপ আমার পোলার রিজিয়নে কি হবে? 90 হবে। বোঝা গেছে তো জিনিসটা? আর ইকুয়েটারে কি হবে? আমার 0 হবে। তাহলে আমি মুছে দিলাম। বলো বলো কিছু বল। ওকে ওকে, 2018 প্রশ্নতে চলো, পারবে এগুলো আশা করি। All electromagnetic wave have the same frequency, amplitude, wavelength নাকি speed in vacuum? কি হবে বলো? All electromagnetic wave have the same frequency, amplitude, wavelength নাকি speed? Speed in vacuum অবশ্যই অপশন ডি হবে, তাই না? যত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, 7খানা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, ভিজিবল লাইট, তাই তো, ইউভি রে, এক্স রে, গামা রে, প্রত্যেকে এই ভ্যাকুয়ামে শূন্য মাধ্যমে একটা কনস্ট্যান্ট বেগে চলে, আর সেটা হচ্ছে আলোর যে বেগ, সেটাই আলোর যে বেগ, ওই সেম বেগে সবাই চলে, ঠিক আছে? প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্পিড সেম। কখন? যখন তারা ভ্যাকুয়ামে ট্রাভেল করে। এগুলো পারবে, সোজা প্রশ্ন। কি বলেছে? দ্য স্পিড অফ সাউন্ড ইজ ফাস্টার ইন, সাউন্ডের যে স্পিড সেটা অবশ্যই সলিড হবে, আনসার অপশন এ। নেক্সট, শর্ট সাইটেড বা শর্ট সাইটেড ডিফেক্ট, অ্যাকচুয়ালি শর্ট সাইট ডিফেক্ট মানে বলা হচ্ছে মায়োপিয়ার কথা, তাই তো? এই মায়োপিয়াকে ঠিক করার জন্য আমরা কোন লেন্স ইউজ করে থাকি? এই মায়োপিয়াকে কারেক্ট করার জন্য কোন লেন্স ইউজ করে থাকি?
মায়োপিয়া মানে কি আমরা শর্ট সাইটেড হয়ে যাই, আমরা কাছের জিনিসকেই দেখতে পাই। আমাদের এই যে চোখের যে লেন্স আছে না, এই চোখের লেন্সটা প্রথম কথা কনভেক্স লেন্স। এই লেন্স নিজের মতো অ্যাকোমোডেট করতে পারে। মানে দেখো, যখন আমরা দূরের থেকে কোনো জিনিস দেখতে চাই, তো দূর থেকে সবসময় প্যারালাল আলো আসে, আর এই প্যারালাল আলো আমাদের লেন্সে পড়ার পরে আমাদের লেন্স কি করে, লেন্স তাকে একটা পয়েন্ট এরকম কনভার্জ করাই, প্রত্যেকটা আলোকে এই কনভেক্স লেন্স কি করে কনভার্জ করাই। তো ঠিক এখানে থাকা হচ্ছে রেটিনা। তো আমার লেন্সের কাজ হচ্ছে এই আলোগুলোকে রেটিনাতেই মিট করাতে হবে, রেটিনাতেই, তবে আমরা দেখতে পাবো। তো যখন দূর থেকে আলো আসছে, দূর থেকে, তখন আমার লেন্সকে এরকম সরু হয়ে যেতে হয়। কারণ এই লেন্সটা যদি এরকম মোটা হয়ে যেত কি হতো, এরকম যদি মোটা হয়ে যেত কি হতো, এই ধরো রেটিনা, তো এই দূর থেকে আলো আসছে, তো এই আলোকে সে অনেক আগে মিট করিয়ে দিত, রেটিনার অনেক আগে মিট করিয়ে দিত। কারণ এর পাওয়ার বেশি, এর কনভার্জ করার ক্ষমতা বেশি, এর কনভার্জ করার ক্ষমতা কম। তাহলে দূরের রশ্মিকে দেখার জন্য যদি আমার চোখটা এরকম, আমার চোখের লেন্স যদি মোটা হয়ে থেকে যায়, মানে দূরের অবজেক্টকে দেখতে চাইছি, দূর থেকে প্যারালাল লাইট আসে, এবার আমার লেন্স যদি এরকম মোটা হয়ে থেকে যায়, তাহলে আমি দেখতে পাবো না, আমি কখনোই দূরের অবজেক্টকে দেখতে পাবো না। এটাই হচ্ছে আমার মায়োপিয়া। দেখো, এই রেটার অ্যাকচুয়াল পাথ এটা ছিল, এখান থেকে তাকে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েট করালো, কনভার্জ করালো। এই লেন্সটা দেখো, এই রেটা এত, এই অ্যাঙ্গেল মানে এই বরাবর যাচ্ছিল, তাকে দেখো এত ডিগ্রি অ্যাঙ্গেলে কনভার্জ করালো। তো এই অ্যাঙ্গেলটা কম, এই অ্যাঙ্গেলটা বেশি, কারণ কি এই লেন্সটা মোটা বলে এর পাওয়ার বেশি, এর ফোকাল লেন্থ কম, সেই জন্য এর পাওয়ার বেশি, সেই জন্য ওকে বেশি কনভার্জ করাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের Yes. আমাদের লেন্স মোটা হয় কখন, নর্মালি আমি যখন কাছের জিনিস, যখন এই পেনটা কাছে আছে, যখন আমি একে দেখার চেষ্টা করছি, তখন কিন্তু আমার লেন্সটা মোটা হয়ে গেছে। যখন এই পেনটা দূরে চলে যাবে, তখন পেনটাকে দেখার চেষ্টা করলে আমার লেন্সটা কিন্তু সরু হয়ে যাবে। কারণ দেখো, এই ধরো রেটিনা, এই ধরো তোমার চোখের লেন্স, এটাকে মোটা হতে হবে। মোটা না হলে কি হবে, যদি সরু হয় তাহলে কি হবে, জানো, এই রেটিনা, এই হচ্ছে লেন্স, ধরো এই হচ্ছে আমার সরু, এবার অবজেক্ট আছে কাছে, কাছের থেকে না প্যারালাল আলো আসে না, কাছের থেকে এরকম ডাইভার্জিং রে আসে। ওকে, এবার এই আলোর অ্যাকচুয়াল পাথ এতটা, এই আলোর অ্যাকচুয়াল পাথ এতটা। এবার আমার এই লেন্সকে কি করতে হবে, একে একে কনভার্জ করিয়ে এরকম রেটিনাতে মিট করাতে হবে, কনভার্জ করিয়ে। তাহলে কনভার্জটা কতটা বেশি অ্যাঙ্গেলে করাতে হবে, দেখো এত ডিগ্রি কনভার্জ করাতে হবে। এবার এই লেন্সের ক্ষেত্রে সেটা পসিবল হয় না। তুমি যদি এর হাতে ছেড়ে দাও, এ কি করবে, একে কনভার্জ করাবে, এও একে কনভার্জ করাবে, কিন্তু এই কনভার্জটা হবে রেটিনার পেছনে। ওকে, কারণ কি এই লেন্স বেশি কনভার্জ করতে পারবে না, কম কনভার্জ করবে। বাট এর জায়গায় যদি কোনো এরকম মোটা লেন্স হয়, এই যদি রেটিনা হয়, আর এই যদি আমার অবজেক্ট হয়, অবজেক্ট কাছের অবজেক্ট থেকে তো এরকম ডাইভার্জিং রে আসে, তার অ্যাকচুয়াল পাথ এদিকে, এরও অ্যাকচুয়াল পাথ এদিকে, বাট এদিকে সে কনভার্জ করিয়ে রেটিনাতে মিট করাতে পারবে। এর পক্ষে ইজি হবে, কারণ কি যেহেতু মোটা লেন্স, এর পাওয়ার বেশি, এই মোটা লেন্স বলে এর ফোকাল লেন্থ কম, তাই এর পাওয়ার বেশি, তাই একে বেশি ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করাতে পারবে। তো তোমার চোখটা কি হয়ে গেছে, তোমার চোখটা এরকম, তোমার চোখের যে আইবলটা, এরকম আইবলটা কি হয়ে গেছে, এরকম ইলংগেটেড হয়ে গেছে। ঠিক আছে, একটু মোটা হয়ে গেছে, ইলংগেটেড, মানে লেন্সটা নয়, আইবলটার কথা বলছি, টোটাল আইবলটা, যে কারণে তোমার লেন্সটা এরকম একটু মোটা হয়ে গেছে। এবার তুমি কাছের জিনিস দেখতে পাবে, কারণ কাছের থেকে যে রে আসে এরকম ডাইভার্জিং রে, আর তোমার এই লেন্স তাকে এরকম এত ডিগ্রি এতটা করে বেন্ড করাবে, মানে এর পাওয়ারই হচ্ছে এতটা বেন্ড করানো। তুমি যদি দূরের জিনিস দেখতে চাও, ধরো তোমার এরকম মোটা লেন্স হয়ে আছে, আর তুমি চাইছো দূরের জিনিস দেখবে, তো দূর থেকে যে আলোগুলো আসবে তার অ্যাকচুয়াল পাথ তো এটা, এর অ্যাকচুয়াল পাথ এটা, কিন্তু এর যে বেন্ডিং পাওয়ার, সে বেন্ডিং পাওয়ার তো অনেক বেশি। তো এই যে এতটা বা এতটা করে যদি বেন্ড করে, তো দেখো এখানে এসে মিট করে যাবে, তখন আমরা এই দূরের জিনিসগুলোকে এই লেন্সের সাথে দেখতে পাই না। তাহলে আমাদেরকে কেমন লেন্স নিতে হবে, তো আমাদেরকে দূরের জিনিস দেখার জন্য কি করতে হবে, ধরো তোমার চোখের লেন্সটা তো মোটা হয়ে গেছে, আর এই ধরনের হচ্ছে রেটিনা, এবার দূর থেকে তো প্যারালাল আলো আসবে, এরকম প্যারালাল আলো আসবে, তাহলে আমাকে চশমা, চোখের সামনে থাকবে চশমা, চশমাতে কি লেন্স ইউজ করব, চশমাতে আমরা ইউজ করব হচ্ছে এরকম কনকেভ লেন্স। কনকেভ লেন্স কেন, কারণ কি কনকেভ লেন্স কি করে, এ ডাইভার্জ করে, এই রেগুলোকে ডাইভার্জ করে পাঠাবে, এরকম ডাইভার্জ করে দেবে। যখন এই ডাইভার্জ করে দিচ্ছে, মনে হবে যেন এই রেগুলো কাছে কোনো অবজেক্ট থেকে আসছে, বাট এই রেগুলো তো দূর থেকে আসছিল। তো তার আগে আমি এই জন্য কি করলাম, কনকেভ লেন্সকে ইউজ করলাম। কনকেভ লেন্স কি করলো, এরকম ডাইভার্জ করে দিল। এবার এই ডাইভার্জিং রের অ্যাকচুয়াল পাথ এতটা, এর অ্যাকচুয়াল পাথ এদিকে, বাট এই লেন্স তো এর জন্যই স্পেশালাইজড
যে আমি এতটা মানে অনেক বেশি অ্যাঙ্গেলে কনভার্জ করি, অনেক বেশি অ্যাঙ্গেলে। তো এই কি করবে, ইজিলি একে কনভার্জ করিয়ে মিট করিয়ে দেবে রেটিনাতে। তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে হচ্ছে এখানে কনকেভ লেন্স, অপশন বি। ঠিক আছে, হ্যাঁ স্যার, কনকেভ লেন্স মানেই তো স্যার অবতল লেন্স। হ্যাঁ অবতল। এগুলো পারবে, রেড গ্রিন প্লাস ব্লু ইকুয়ালস টু কি হবে, হোয়াইট। হোয়াইট হবে, জানো এগুলো প্রত্যেকে। ঠিক আছে, আর জিবি। কি বলেছে, এ স্টোন টাইড টু এ স্ট্রিং ইজ ওয়েল ইন এ সার্কেল। ওকে, একটা স্টোনকে তুমি সুতোতে বেঁধে সার্কেলে ঘোরাচ্ছ। অ্যাজ ইট ওয়াজ রিভলভিং দ্য রোপ সাডেনলি স্ন্যাপ। ধরো এখান থেকে তুমি একটা পাথরকে বেঁধে এরকম সার্কুলার পথে ঘোরাচ্ছ, এবার যদি রোপটা ছিঁড়ে যায় তাহলে কি হবে, দেন এই স্টোনটা ঘুরতে ঘুরতে যে পয়েন্টে ছিঁড়বে সেখান থেকে সে ট্যানজেন্ট বরাবর ছিটকে চলে যাবে, ট্যানজেন্ট বরাবর একটা স্ট্রেট লাইন ধরে নেবে, তাই না? তাহলে এখানে আনসার কি হবে, বাকিগুলো দেখো অপশন এইটাই হবে মনে হচ্ছে, কারণ ডি ডি তো হবে না। আর এগুলো বলেছে রেডিয়ালি আউটওয়ার্ড হবে, মানে রেডিয়াস বরাবর বাইরের দিকে যাবে বলছে। আর অপশন সি বলছে রেডিয়াস বরাবর ভেতরের দিকে আসবে, তার মানে এগুলো হচ্ছে না, ট্যানজেনশিয়ালি স্টোনটা ফ্লাই অফ করবে। ঠিক আছে, অপশন এ। বলো 2017। 1 ন্যানোমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু, 1 ন্যানোমিটার সমান কত? দেখো এখানে মিলিমিটার আছে, মাইক্রন আছে, 10 মাইক্রন হতে পারে না। ঠিক আছে, কারণ মাইক্রন মানে হচ্ছে 10⁻⁻6 মিটার, আর ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। তার মানে হচ্ছে একের পরে 3টে শূন্য, মানে হচ্ছে 10⁻³ ডিফারেন্স, তার মানে 10 মাইক্রন তো কখনোই হতে পারে না। তার মানে এই দুটো অপশন হবে না। এবার আংস্ট্রম, তাহলে আমি দেখি আংস্ট্রমে কনভার্ট করে। তো 1 ন্যানোমিটার সমান কত, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, তাই তো? আমি আংস্ট্রমে কনভার্ট করব, তো আমি তারাও আগে একটা জিনিস লিখে রাখি যে 1 আংস্ট্রম সমান কত। 1 আংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, অথবা লিখতে পারি 1/10⁻10 মিটার, একই ব্যাপার। তাহলে এই 1 ন্যানোমিটার সমান কত, 1/10⁹ মিটার। তাহলে এর আর এর মধ্যে পার্থক্য কত, এখানে দেখো 10 আছে, এখানে আছে 9। তো এই 9টাকে যদি আমি 10 বানাতে পারি তাহলে আংস্ট্রম লিখতে পারবো এখানে। তাহলে আমি সেই টার্গেটটাই করি। কি করে এই 9টাকে 10 বানাবো, 10⁹ এর সাথে আমি 10 যদি গুণ করি, তেমনি নিচে তো নিজের ইচ্ছা মতো 10 গুণ করতে পারি না, উপরেও আমাকে 10 গুণ করতে হবে। তাহলে আলটিমেট কি পড়ে থাকছে দেখো, যে 10 ইন্টু 1, আর নিচে পড়ে থাকছে 10⁻10 এত মিটার, তাই না? তাহলে এই যে 1/10⁻10 মিটার, এটা কি, এটাকে চেনা চেনা লাগছে না? 1/10⁻10 মিটারকে কি বলে, 1/10⁻10 মিটারকে কি বলি, 1 আংস্ট্রম বলি। তাহলে এই 10 পড়ে আছে, 10 ইন্টু 1 আংস্ট্রম, তার মানে কত হলো আমার 10 আংস্ট্রম। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, কারো যদি স্ক্রিনশট নেওয়ার থেকে নিয়ে নাও, তাহলে আমি নেক্সট, এটা আনসার কি হলো আমার, অপশন এ। চলো, রাডার। রাডার স্ট্যান্ডস ফর, রাডারের ফুল ফর্ম কি, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, তাই তো? অপশন এ, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। কি বলেছে, এ বডি ইজ অ্যাক্টেড আপন বাই টু আনইকুয়াল ফোর্সেস ইন অপোজিট ডাইরেকশন। ওকে, ধরে নাও এই একটা বডি, ওকে, is acted upon by two unequal forces, unequal force কাজ করছে এর উপরে দুটো, in opposite direction, but not in one line, আবার একই লাইন বরাবর নয়। মানে এমন নয় যে একটা অবজেক্ট আছে, আমি মানলাম অপোজিট ডাইরেকশনে ফোর্স কাজ করছে, বাট এমন নয় যে সেম লাইনে, এই একই লাইন বরাবর এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে, এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে, এটা না, এরকম না। ওকে, এবং ফোর্স দুটো ইকুয়ালও নয়, মানে এটাও যতটা 5 নিউটন, ধরে নাও এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এরকম না। একটা 5 নিউটন হলে এটা ডিফারেন্ট হবে, 15 নিউটন বা কিছু একটা, এরকম কিছু একটা। তো
তো ধরে নাও এরকম ওপরের দিকে কিছু একটা ফোর্স কাজ করছে, নিচের দিকে কিছু একটা ফোর্স কাজ করছে, দুটো আনইকুয়াল ফোর্স যারা একই লাইনেও কাজ করছে না, এই লাইনটা আলাদা এই লাইনটা আলাদা, সেম লাইনেও কাজ করছে না। এবার কি হবে দেখো, এই ফোর্সটা একে এই দিকে রোল করিয়ে নিয়ে যেতে চাইবে, তেমনি এটা রোল করতে গেলে এই পার্টটাকেও তো এইদিকে যেতে হবে। তার মানে আলটিমেট এর উপরে কি হবে দেখো, একটা কাপল বা একটা টর্ক তৈরি হচ্ছে, তাই না? এর উপরে একটা টর্ক তৈরি হচ্ছে, মানে এটা কি হবে, এটা এরকম ঘুরতে থাকবে, এরকম ঘুরতে থাকবে, মানে ঘুরতে 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 যেতে যেতে থাকবে। কথাটা বুঝতে পারলে? টপ মানে স্যার কি বলেছে? মানে ধরো এই বস্তুটার একটা সেন্টার আছে, সেন্টার অফ মাস, সেখান থেকে একটা রেডিয়াসে দূরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। তো এই যে ফোর্স যেটা আমি তার সেন্টার থেকে একটু দূরে একটা রেডিয়াসে বা বাহুতে অ্যাপ্লাই করছি না, আর এই ফোর্সটার জন্য কি হচ্ছে দেখো, এর রোটেশনাল মোশন হচ্ছে, এই ফোর্সটাকে বলবো হচ্ছে আমরা টর্ক। নর্মাল যে ফোর্স সেটা কোনো বস্তুকে সোজা পথে নিয়ে যায়, লিনিয়ার মোশন ঘটায়, বাট যে ফোর্সটা টর্ক মানে যে ফোর্সটা রোটেশন ঘটাচ্ছে সেটাকে বলবো টর্ক। আর এই টর্ক আর কিছু নয়, এটা হচ্ছে ফোর্স আর এই যে রেডিয়াস কতটা দূরে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি তার সেন্টার অফ মাস থেকে সেই ডিস্টেন্সটা। তো আলটিমেট কি হবে, এটা রোটেট করবে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে। তো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই এটাকে বলবো আমরা চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। এবং সে ঘুরতে ঘুরতে মানে রোটেট করতে করতেও যাচ্ছে, তার সেন্টার অফ মাসের চারিদিকে ঘুরতে ঘুরতে সে যাবে। তো এটাকে বলতে পারি আমরা কি, রোটেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলেশনাল মোশন। বোঝা গেল? বা এরকমও যদি কোনো একটা অবজেক্ট থাকে, তো তাকে তুমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছো, এদিকে ফোর্স অ্যাপ্লাই করছো, কি হবে, সে রোটেট করতে করতে যাবে। বোঝা গেল? তাহলে অপশন ডি আমাদের রাইট আনসার। নেক্সট, এগুলো তো পারবে আশা করি। কি বলেছে, এ শেভিং ব্রাশ ইজ ডিপড ইন ওয়াটার, হোয়েন টেকেন আউট দ্য হেয়ার্স অফ দ্য ব্রাশ আর সিন টু বি ড্রন টুগেদার ডিউ টু। শেভিং ব্রাশকে জলে চুবিয়ে যদি তুলে নিই, দেখবো যে ব্রাশের যে ব্রিসেলস গুলো আছে তারা কাছাকাছি চলে আসে। এটা কেন হয়? কারণ জলে চোবানোতে জল তার গায়ে লেগে থাকে, আর জল চাই কম এরিয়া জুড়ে থাকতে, সারফেস এরিয়াকে কমাতে, আর জল সেই সারফেস এরিয়াকে কমানোর জন্য কি হবে, ব্রাশের ব্রিসেলস গুলোকে কাছাকাছি নিয়ে চলে আসবে। তার মানে আনসার কি হবে, অপশন এ, সারফেস টেনশন অফ ওয়াটার, জলের পৃষ্ঠ টান। এগুলো তো পারবে, সোজা প্রশ্ন। রেড ইজ ইউজড অ্যাজ এ ডেঞ্জার সিগন্যাল বিকজ, রেডকে আমরা ডেঞ্জার সিগন্যালে ইউজ করে থাকি কেন? রেড ব্লাড ইজ রেড, কি হবে, অপশন বি, তাই তো, রেড লাইট লিস্ট বাই দ্য এয়ার মলিকিউল। কারণ কি, রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বড় বড় ওয়েভ, তাই তাই বায়ুর পার্টিকেল দ্বারা সে ধাক্কা খেয়ে বেশি ছড়ায় না, স্ক্যাটার হয় না। নেক্সট, the immersed portion of a piece of pure ice floating in water, ঠিক আছে, এগুলো পড়েছো তোমরা, পড়ানো হয়ে গেছে। এই ধরো জলের নিচে এরকম বরফ আছে, তো বরফের কিছুটা পার্ট উপরে থাকে, কিছুটা পার্ট নিচে থাকে, তাই তো। তো তোমাকে বলেছে টোটাল বরফের মধ্যে কতটা পার্ট জলের নিচে থাকে। তো জলের নিচে যে ভলিউমটা আছে তাকে আমরা বলবো হচ্ছে ভি ইন। ওকে, আর জলের ওপরে যেটা আছে আর ভেতরে যেটা আছে, মানে এই যে টোটাল ভলিউম, এই টোটাল ভলিউমের কতটা জলের নিচে আছে এটাই তো জানতে চেয়েছে। তো এই টোটাল ভলিউমটাকে আমি বলে দিলাম কত, টোটাল ভলিউমটাকে বলে দিলাম হচ্ছে ভি। ওকে, তাহলে ভি ইন, এখান থেকে একটা রেশিও আমরা তোমাদের ক্লাসে এগুলো করেছিলাম যে ভি ইন বাই ভি সমান সমান কিছু মানে জিনিস ক্যালকুলেট করলে আমরা পাই, কি পাই, সিগমা বাই রো। যেখানে সিগমা কি, সিগমা হচ্ছে ডেনসিটি অফ আইস, ডেনসিটি অফ আইস। রো কি, ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ ওয়াটার। ওকে, এবার এই ধরনের প্রশ্নতে সাধারণত তোমাকে ধরে নিতে হবে যে যে ওয়াটারটা আমরা ইউজ করেছি সেই ওয়াটারটা আমাদের পিওর ওয়াটার। কারণ কি, পিওর ওয়াটার না হয়ে যদি সি ওয়াটার হয় তাহলে এখানে বলে দেবে। তো সি ওয়াটার বলা নেই মানে এটা হচ্ছে আমার পিওর ওয়াটার। এবার আমরা ফর্মুলাটা পেলাম হচ্ছে ভি ইন বাই ভি ইকুয়ালস টু রো বাই সিগমা বাই রো। তো এখানে যে আমি ওয়াটারের ডেনসিটি নেব সেটা হচ্ছে একদম পিওর ওয়াটারের ডেনসিটি নেব, আর সেটা 900
97 কেজি পার মিটার কিউব। আর আইসের যে ডেন্সিটি, সেটা আইসটাও পিওর, প্রত্যেক ক্ষেত্রে আইস পিওরই থাকবে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তো আইসের যে ডেন্সিটি সেটা হচ্ছে 917 কেজি পার মিটার কিউব। তো কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব এগুলো তো কেটে যাবে এবং এগুলো ক্যালকুলেট করলে দাঁড়ায় 0.91 এবং এটা সমান সমান হচ্ছে 11/12। মানে বোঝা যায় যে 12 মানে হচ্ছে ভি, মানে হচ্ছে টোটাল ভলিউম। টোটাল বরফটাকে আমি যদি 12 ভাগে ভাগ করি, তার 11 ভাগ নিচে থাকে, ওপরটা হচ্ছে ভি ইন, মানে কতটা নিচে থাকে, 11 ভাগ নিচে থাকে। আর এই জায়গায় আমি বলেছিলাম যদি সমুদ্রের জল হয়, সমুদ্রের জলে যদি কোনো পিওর আইসকে আমরা নিমজ্জিত করি, সেই ক্ষেত্রে আইসের কতটা পার্ট নিচে থাকে, 8 ভাগ নিচে থাকে 9 ভাগের মধ্যে। মানে টোটাল আইসটাকে 9 ভাগ করলে তার 8 ভাগ থাকে জলের নিচে আর 1 ভাগ থাকে উপরে। ওকে, কখনোই কোনোভাবেই 9/10 হয় না, বাট হতে পারে, কখন হতে পারে যদি ভুল করো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম জায়গায় ভুল করে ওটা 9/10 দেখবে, গুগলে টুগলে আনসার পাবে, কিন্তু এটা ভুল উত্তর, ঠিক আছে। চলো, তাহলে এখানে আনসারটা কি হলো, অপশন ডি। নেক্সট নেক্সট বলেছে দ্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ইন এ হাউস আর কানেক্টেড। বাড়িঘরে যে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোকে বা ইলেকট্রিক্যাল প্রোডাক্টগুলোকে যে আমরা কানেক্ট করি, সেটাকে কিভাবে কানেক্ট করি, তাকে সিরিজে না প্যারালাল কানেক্ট করি। এখানে আনসার কি হবে, প্যারালাল হবে। তার কারণ আমরা জানি যে প্যারালাল কানেকশনে ওভারঅল সার্কিটের যে রেজিস্ট্যান্স, সেটা ওই সার্কিটের মধ্যে লো রেজিস্ট্যান্সের যে ডিভাইসটা আছে না, তার থেকেও কম হয়ে যায়। যদি আমি অতগুলো ডিভাইসকে প্যারালালি কানেক্ট করি, তো দেখবো ওভারঅল সার্কিটের রেজিস্ট্যান্স আমার তাদের মধ্যে যার কম তার থেকেও কমে যায়। যেরকম আমি বলে দিচ্ছি, ধরো 3টে লাইট বাল্ব আছে এরকম, এই 3টে লাইট বাল্বের একটা ধরো 10 ওহম, একটা ধরো 20 ওহম, একটা ধরো 30 ওহম। এদেরকে যখন আমি প্যারালালে কানেক্ট করব না, তো 1/R ইকুইভ্যালেন্ট সমান সমান ফর্মুলা কি জানি, 1/R1 1/R2 প্লাস 1/R3। তো এখান থেকে যদি তুমি ভ্যালুগুলো পুট করো, তো 10 20 30, 10 20 30 প্রত্যেকের এলসিএম হবে কত, 60। তার মানে এদিকে হচ্ছে তোমার 5 3 2, মানে 11/60। মানে আর ইকুইভ্যালেন্ট সমান সমান হচ্ছে 60/11। মানে যদি এটা 11 না হয়, যদি এটাকে 10ও ধরি, তাও দেখো 6 আসছে, বাট 11 হলে 5 পয়েন্ট সামথিং আসবে। তো দেখো এদের মধ্যে কার রেজিস্ট্যান্স কম, এর রেজিস্ট্যান্স হচ্ছে সব থেকে কম 10, বাট এই তিনটাকে প্যারালালি কানেক্ট করলে ওভারঅল রেজিস্ট্যান্স আমার 10-এরও কম চলে আসবে। সেটা আমরা এখনই দেখলাম, 5 বা 5 পয়েন্ট সামথিং চলে এলো, তাই না। তো আজকে সেশন আমাদের শেষ, মানে মোটামুটি আমরা 2000 কত সাল অবধি করলাম, এটা 17 সাল অবধি করলাম, ঠিক আছে। এরপরে যদি আবার ক্লাস পাই, তাহলে আরো যা আছে পুরনো সব পুরিয়ে দেবো।